বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর হবে কি হবে না তার সিদ্ধান্ত নেবে আগামী পার্লামেন্ট, কিন্তু ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। একই সাথে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। আর স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় যাওয়ার লোভে ঐক্যমত্য কমিশনে যা আলোচনা হয়নি তা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। 7 নভেম্বর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতে বসে ফ্যাসিবাদীরা দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তুমি কি অ্যাপোলজি চাইবে, মাপ চাইবে এর জন্য তোমার কর্মকাণ্ডের জন্য? সে বলছে, না, আমি কোনো অ্যাপোলজি চাইব না। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন। বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি তাকে হবে, সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশকে গ্রাস করতে পূর্বের রূপ ধারণ করেছে। বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি লম্ফন দেখতে পাই আমরা। নিজেদের অতীতটা স্মরণ করবেন। 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন, এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে। 71-এর মুক্তিযুদ্ধ একটা নতুন দেশ সৃষ্টি করেছে। যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, যদি আবার রাজাকারদেরকেই আবার গ্লোরিফাই করার কোনো চেষ্টা করে, আমরা এখনো জীবিত আছি, ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিরোধ করব। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, চট্টগ্রামের রাউজানে গ্রেফতারকৃতরা বিএনপির কেউ নয়। চট্টগ্রামের রাউজানে 2-3 দিন আগে সেখানে অস্ত্র সহ কয়েকজন ধরা পড়লেন। যাদেরকে গ্রেফতার করা হয়েছে এরা বিএনপির কেউ না। এরা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ করত। ওরা বিভিন্ন সুযোগ সন্ধানী লোক, সুযোগ বুঝে তারা নিজেদেরকে বিএনপি দাবি করছে। এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের বিষয়ে দেশের জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। গণতন্ত্র হচ্ছে জনগণের প্রশ্নের সম্মুখীন হওয়া। এই রাজনীতি বাংলাদেশে আনতে হবে। জোর করে আরেকটি দলের অথবা 2টি দলের অথবা 3টি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সাবধান হতে হবে। যারা রাজনীতিতে ইসলামকে ব্যবহার করে বিভ্রান্তির সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। শহরের কেন্দ্রীয় ঈদগাহে এক মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের অপরাজনীতি থেকে শিক্ষা নিয়ে ভালো রাজনীতি করতে হবে, মানুষের জন্য রাজনীতি করতে হবে। যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়, সেই জন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরো বেশি বেশি হওয়া দরকার। যারা আমরা বাংলাদেশে শতকরা 90 থেকে 92 ভাগ মানুষ মুসলমান, আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয়। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে সেই নির্বাচন মূল্যহীন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আর নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আর ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গত উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল। মাহবুব শেখতের রিপোর্ট।
এটা কি বলবো? যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্যে যান জামাত আমির। যে যার ইচ্ছা যাই দেব, এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস জাতিকে দেব না। সেখানে পৌঁছে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডাক্তার শফিকুর রহমান জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে সেই নির্বাচন মূল্যহীন বলে মন্তব্য করেন। আমাদের 5টা প্রায়োরিটি অঙ্গীকারের মধ্যে একটা হচ্ছে সমাজে সর্বস্তরে ন্যায় বিচার কায়েম করা। সুতরাং ন্যায় বিচার কায়েম করলে আগামীতে যারা অবশ্যই বিচার প্রার্থী হবেন তারা তাদের ন্যায় বিচার পাবেন, তারা বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। এদিকে এক ভিডিও বার্তায় মাত্র এক সপ্তাহ আগে নেয়া আরপিও সংশোধনের সিদ্ধান্ত থেকে সরে আসায় সরকারের সমালোচনা করেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। সরকারের কর্মকাণ্ড একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ বলেও অভিযোগ করেন জামাতের শীর্ষ এই নেতা। বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। রাজধানীর শাহবাগ চত্বরে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং গণভোট নিয়ে কথা বলেন দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু একই সাথে যদি 2টা ভোট একসাথে হয় তাহলে কি গণভোটের কোনো দাম থাকলো? নির্বাচন তো হয়েই গেল। এটা একটা আমরা বলবো যে বুদ্ধিমান লোকের কোনো কথা হইতে পারে না। শাহবাগ থানা জামাতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার মানুষ সেবা নেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য প্রয়োজন। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত পলিটিক্স ল্যাবে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশে অনেক সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে তা এখনও স্পষ্ট নয়। এ সময় বক্তারা জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত পলিটিক্স ল্যাবে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা। চলমান পরিস্থিতিতে এটা কিন্তু খুব পরিষ্কার নয়। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে অনেক সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে তা স্পষ্ট নয়। তরুণদের সুস্থভাবে রাজনীতিতে সম্পৃক্ত করা সকলের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। অধিকাংশ দলগুলো ঐকমত হয়েছে যে পরিবর্তনগুলো আনা উচিত, পরিবর্তন কিভাবে আসবে সেটার প্ল্যানটা তখন করা হয় নাই। এটা আসলে আমাদের অনেকগুলো ক্ষেত্রেই বাস্তবতা। যেমন রিফর্ম কমিশনগুলো যখন করা হয়েছিল, সেই কমিশনগুলোর ইতিহাস ছিল শুধুমাত্র প্রস্তাবনা দেওয়া, বাস্তবায়ন কে করবে সেটা পরিষ্কার করা হয়নি, এখনো পরিষ্কার না। আমাদের রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব হচ্ছে এই তরুণরা যারা দেশের জন্য কাজ করতে চায়, দেশ নিয়ে স্বপ্ন দেখছে, তারা যাতে একটা সুস্থ সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সেই ব্যবস্থাটা করে দেয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ঐকমত্য কমিশন যে অনেককে গিয়ে পৌঁছাবে তা শুরু থেকে স্পষ্ট ছিল। উচ্চকক্ষে পিয়ার নিয়ে একটি বড় দল নোট অফ ডিসেন্ট দেয়, সনদ বাস্তবায়ন হলেও কোনো পরিবর্তন আসবে না। প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে। এই ঐকমত্য কমিশনের কার্যক্রমগুলো প্রত্যেক রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত, অর্থাৎ পিয়ারে আপার হাউস, নট লোয়ার অ্যান্ড আপার বা ফুল সংসদ, শুধু উচ্চকক্ষ। এই বিষয়ে ধরেন সরকার গঠন করার মতো সম্ভাব্য বড় দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। দ্যাট মিনস তারা পাওয়ারে গেলে তারা এটা নাও করতে পারে। তাহলে তো এই সংস্কারের কোনো অর্থ হলো না। তাহলে এই যে 8 মাস এত আয়োজন করে সেই সংস্কার কতটুকু কার্যকর হবে? যদি এই প্রক্রিয়ায় জুলাই সনদটা বাস্তবায়ন হয় তাহলে কিন্তু ওই পুরনো পথেই রাজনীতি চলবে। এ সময় বক্তারা জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ওনারা বলছেন নোট অফ ডিসেন্ট সহ যেটা, এটা হচ্ছে আমাদের কার্যবিবরণী, এটা আমাদের দলিল যে কারা কারা এটার সাথে দ্বিমত পোষণ করেছেন, এটা তাদের পার্টি পজিশন। কিন্তু আমরা যেটা দিয়েছি সেটাতে ডিসিশনে কখনো নোট অফ ডিসেন্ট লেখা হয় না, এটা হচ্ছে ওনাদের আর্গুমেন্ট। 20টাতে একমত হয়েছে, বাকিগুলোতে একমত হয়নি। তার ফলশ্রুতি কি, আপনি কোথায় ভোটটা, কি বিষয়ে ভোটটা দিবেন আপনি? আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।
জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো আদেশ বা অধ্যাদেশ দিয়ে সংবিধান সংশোধনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, গণভোট নিয়ে অতীত অভিজ্ঞতা ভালো নয়। সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, যখন রাষ্ট্রপতির নামে কোনো আদেশ জারি করা হচ্ছে তা যদি কোনোভাবে অনুমোদন হয় তাহলে ভবিষ্যতের জন্য বিপদ ডেকে আনবে। ভবিষ্যতে যে কেউ এর অপব্যবহার করবে। বিএনপি সহ আমরা দেখলাম যে ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল এক ধরনের বিশ্বাসভঙ্গ, এক ধরনের প্রতারণা হিসাবে এটাকে আখ্যায়িত করা হয়েছে। তো এটা আমার মনে হয় যে এটা সচেতনভাবে এই কাজটা সংগঠিত হয়েছে। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুর্ভাগ্যজনক, এবং যেটা ধরুন যে ঐক্যমত কমিশনকে অনেকটা মাথার তাজ হিসাবে আমাদের রাখার কথা, যে ঐক্যমত কমিশনকে আমরা বারবারই তাদের ভূমিকার জন্য আমরা বলতে পারেন ঐক্যমত কমিশনের ভেতরে বাইরে আমরা প্রশংসা করে এসেছিলাম, সে ঐক্যমত কমিশনকে এখন বিশ্বাসঘাতক এবং প্রতারক হিসাবে এখন সেখানে আখ্যায়িত করতে হচ্ছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফু আহমদ খালিদ হোসেন বলেছেন, দেশে ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করছে। এই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ এবং যারাই নির্বাচিত হবেন সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। তিনি বলেন, এর ফলে দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। উপদেষ্টা আশা প্রকাশ করেন যে আগামী ফেব্রুয়ারি মাসে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে লালমনিরহাটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন। আমাদের দেশে কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক যে ধারাবাহিকতা, এটা অক্ষুণ্ণ থাকে। কারণ এটা যদি ব্রেক হয় দেশের অগ্রগতি, দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা সাংবিধানিক ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করেছে এবং এটা যথাসময়ে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশকে ন্যায় বিচার ও ইনসাফের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলা হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে বরগুনায় আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে এই লক্ষ্যেই এনসিপি কাজ করছে। কমিটি ফরমেশনে তাদের প্রত্যাশা এবং যে লিমিটেশনসগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো সমাধান করতে আমার প্রয়োজনীয় দিক। এদিকে রাজধানীর বিএমএ মিলনায়তনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেম ওলামাদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে এনসিপি নেতা সারোয়ার তুষার কথা বলেন নির্বাচনের আগে গণভোটে বিএনপির হা না ভোট প্রসঙ্গে। আমরা যখন হা বা না ভোটে যাব আমরা তো সবগুলো বিষয় দিতে পারবো না। জুলাই সনদের জায়গায় যদি আমরা শেখ হাসিনার একটা দোসর যাকে আমরা নামাইতে চাইছিলাম, এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তার যদি সাইনটা পড়ে, এটা কিন্তু এই জুলাই যারা সনদটাকে হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে। আর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে বলে অভিযোগ করেন। বড় ধরনের বাংলাদেশের গুন্ডামি হয়ে গিয়েছে। এই জুলাই সনদের যে কপিটা রাজনৈতিক দলের কাছে গিয়েছে আর যেটা তারা পাবলিশ করেছে, দুইটার মধ্যে আমরা অমিল দেখতে পেলাম। সেখানে শুনলাম যে সংসদ ভবনের রুমে গিয়ে কেউ নাকি যিনি এগুলা লেখালেখি করেছেন সেখানে হলো গুন্ডামি করেছেন। এ সময় একটি বড় রাজনৈতিক দলের নানা দুর্নীতির প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এই নেতা। যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক, এই জন্য অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি পাল্লাপাল্লি এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো, যাতে হলো ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে আরি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসার যদি চান তাহলে কারণ সাপেক্ষে দায়িত্বপ্রাপ্ত সেন্টারের ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন, এমন ক্ষমতা তাদের দেয়া থাকবে। পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালায় তিনি এই কথা বলেন। কমিশনার বলেন, রিটার্নিং অফিসার মনে করলে একটি আসনের সবকটি সেন্টারের ভোট বাতিল করতে পারবেন। সেই ক্ষমতা আরপিও সংশোধনে আনা হয়েছে। তিনি আরও বলেন, তবে এক্ষেত্রে যৌক্তিক কারণ থাকতে হবে।
একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করা, ভালো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয়, ঋণদান এবং কুটির শিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আজ ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যে কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও ক্ষমতায় সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। একটি পক্ষকে সুবিধা দিতে পানি উন্নয়ন বোর্ড ইচ্ছাকৃতভাবে শতাধিক নদীকে খাল বলে ঘোষণা করছে। এর পেছনে কারা আছে সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জাতীয় নদী কনভেনশন ২০২৫ অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। এছাড়াও এই কনভেনশনে যোগ দেওয়া রাজনৈতিক ব্যক্তিত্বরা আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হবে তারাই নদী রক্ষায় কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। ইলিয়াস মাদবরের প্রতিবেদন। শনিবার রাজধানীর সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জাতীয় নদী কনভেনশন ২০২৫ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। তারা নদী রক্ষায় কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নদীর সংখ্যা কমিয়ে দখলের সংস্কৃতি চালু করছে একটি মহল। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। কোনো ভরাটের মাধ্যমে কিংবা কোনো দখলের মাধ্যমে যেন আমাদের জলাধারগুলি, সেটা খাল হোক, সেটা লেক হোক, সেটা নদী হোক, সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। নদী এবং জলাশয়ের দূষণ রোধ করা হবে। বন্যা, খরা প্রতিরোধে নদী, খাল ইত্যাদি খনন করতে হবে। নদী দখল মুক্ত করতে আন্দোলনে থাকার প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলের নেতারা। বলেন, জাতীয় স্বার্থে নদী বাঁচাতে উদ্যোগ গ্রহণ করতে হবে। যেখানে যে দখলদার নদী দখল করেছে, সরকারকে বলবো উদ্ধার করুন, অন্যথায় আমরা তরুণ প্রজন্ম যেখানে বিল্ডিং করা হয়েছে ওই বিল্ডিং আমরা গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। দখলদাররা যেখানে ভরাট করেছে ওই ভরাট আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। যেখানে নদীর মাঝখান দিয়ে দুই পাশ দিয়ে বেড়া দিয়ে মাছ চাষ করছে, এই বেড়া আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, সমাজ শক্তি সমূহ, বিশেষজ্ঞ, নদী বিশেষজ্ঞ সকল মিলিয়ে এক জায়গায় বসবার মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি হবে, সে ঐক্যের মধ্য দিয়ে আমাদেরকে যারা দখল করতে চায়, হত্যা করতে চায়, আমাদের নদীকে খেয়ে ফেলতে চায়, যাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, প্রতিবেশী, সুপ্রতিবেশী না কুপ্রতিবেশী, তাদেরকেও প্রতিরোধ করা যাবে। এ সময় ১৭ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক। বাংলাদেশের টেকসই উন্নয়নে নদীর অপদখল, দূষণ, খনন, বালি উত্তোলন ও ভাঙন রোধে মহাপরিকল্পনা গ্রহণ করা সহ ডেল্টা প্ল্যান ২১ বাস্তবায়ন করতে হবে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। দেশে মাদ্রাসা শিক্ষা নবজাগরণের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ডক্টর মাহবুবুর রহমান। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসা শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা আহমদ উল্লাহ সহ দেশের শীর্ষ আলেমরা। আফজল হোসেনের রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যোগ দিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, দেশের মাদ্রাসা শিক্ষা জ্ঞান বিজ্ঞানে নবজাগরণের দ্বার প্রান্তে রয়েছে। ইসলামী এবং আধুনিক শিক্ষার যে একটি মিশ্রণ, একটি মেলবন্ধন দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তামিরুল মিল্লাত খুব সফলভাবে দেখাতে পেরেছে। মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে
তারা ভিপি জিএস নির্বাচিত হয়। অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের। ইসলামের শিক্ষা মানুষের সেবায় কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা। নিজেদের আরো গড়ে তোলা, নিজেদেরকে দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখার ক্ষেত্রে আরো কিভাবে আমরা কার্যকর ভূমিকা পালন করতে পারি, এই জন্য সাবেকদের নিয়েও বহুমুখী কার্যক্রমের এবং কর্মসূচির উদ্যোগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেবে। মাটি আমাদের, এই মাটিতে আমাদেরকে থাকতে হবে, এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন এটা বেড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা, সেটি করবার মতো যোগ্যতা, সেরকম স্বপ্ন আপনাদের চোখে মুখে আছে, প্রয়োজন শুধুমাত্র এগিয়ে যাওয়া। অ্যালামনাই কনফারেন্স থেকে দেশ গড়ার শপথ নিয়ে আরো সক্রিয়ভাবে কাজ করার শপথ নেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সাগররুনি হত্যার বিচার ও নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন সহ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় ৩৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউসি। সংগঠনটি বলছে, এমন একটি পরিবর্তিত সংবাদ মাধ্যম প্রয়োজন যেখানে একজন সাংবাদিক কোনো পক্ষের চাপ ছাড়াই ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরতে পারবেন, যেখানে অনুসন্ধানী হবে সত্যের সমাহার আর দায়িত্ববোধ হবে সাংবাদিকতার মূল শক্তি। অবিলম্বে স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন, নো ওয়েস বোর্ড, নো মিডিয়া নীতি কার্যকর, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, কথায় কথায় সাংবাদিকদের চাকরিচ্যুতি বন্ধ এবং ইতোমধ্যে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল সহ বিক্ষোভ কর্মসূচিতে বেশ কয়েকটি দাবি জানান সংবাদকর্মীরা। নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তৌকি হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন এই তথ্য জানান। তিনি জানান, নরসিংদী রায়পুরায় র্যাব 11 অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলা বারুদ সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদীতে নদীপথে অস্ত্র ও গোলা বারুদের চালান বেড়েছে। একাধিক গ্রুপ তাদের আধিপত্য ধরে রাখতে এসব অস্ত্র ও গোলা বারুদ ব্যবহার করছে। বলেন, সন্ত্রাসীরা অস্ত্র গোলা বারুদ মজুত করে সেখান থেকে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। আহত হয়েছে এবং গত সেপ্টেম্বর মাসেও একটি ঘটনা ঘটেছে যেখানে একটা গ্রামের বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যেখানে একজন নারী গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে নিহত হয়। এই ঘটনায় তারা যে লোকালি মেইড ট্যাটা বলে থাকে, বর্ষার মতো এইগুলো ব্যবহার করে থাকে, দা ইউজ করে থাকে। এছাড়াও লোকালি মেইড কিছু অস্ত্র এবং বিদেশ থেকেও আনা, আমরা গতকাল যে অপারেশন অভিযান পরিচালনা করেছি সেখানে আমরা বিদেশি অস্ত্র সহকারে প্রায় 11টি অস্ত্র উদ্ধার করি এবং বিপুল পরিমাণ শর্টগানের গুলি পাই আমরা সেখান থেকে। আমরা যখন অভিযান পরিচালনা করি তখন তারা আমাদের উপরেও হামলা করার চেষ্টা করেছে। ককটেল এবং কিছু শর্টগানের গুলি পর্যন্ত তারা দূর থেকে করেছে। জমি দখল, চর দখল, ঘাট দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই তারা মূলত এই সংঘর্ষগুলো। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর আজ থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকদের কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে দ্বীপ ভ্রমণের সুযোগ থাকবে। গত বছরের মতো এবারও দ্বীপটি ভ্রমণে পর্যটকদের মানতে হবে সরকারের 12টি নির্দেশনা। এছাড়া দ্বীপে উঠতে ব্যবহৃত একমাত্র জেটি ঘাটের সংস্কার কাজ শেষ না হওয়ায় পর্যটকবাহী জাহাজ ঘাটে ভিড়তে পারার কোনো সুযোগ নেই। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় টেকনাফের পরিবর্তে কক্সবাজার শহর থেকেই পর্যটকবাহী জাহাজই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে যাতায়াতের উদ্যোগ নেওয়া হয়েছে। চাকরি জাতীয়করণ সহ 5 দফা দাবিতে 20তম দিনের মতো ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন চলছে। সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষকরা। আন্দোলনরতরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এদিকে বিকেলের মধ্যে এই নিয়ে গেজেট প্রকাশ না করা হলে কাল প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা। এর আগে বুধবার মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।